Acha, today we will start a chapter that is matter. So first of all, we need to know what is matter. Matter বলতে কি বোঝায়? তো অ্যাকচুয়ালি আমাদের চারদিকে যা আছে আমাদের এনভায়রনমেন্টে সবকিছুই হচ্ছে ম্যাটার। ম্যাটারের যেটা মেইন প্রপার্টি সেটা হচ্ছে ম্যাটারের দুটো মেইন প্রপার্টি থাকে। একটা হচ্ছে ম্যাটার হ্যাজ গট মাস অ্যান্ড ইট হ্যাজ গট ভলিউম। এই দুটো ওয়ার্ড আমাদের জানতে হবে, হোয়াট ইজ মাস অ্যান্ড হোয়াট ইজ ভলিউম। মাস মানে কি বোঝায়? কোনো একটা সাবস্টেন্স যখন আমরা হাতে ধরছি, we can feel that we are holding that substance, that is it is having the mass. একটা ফিল তো করছি, ধরো আমি এই ফোনটা হাতে ধরে আছি, বা ধরো আমি এই মার্কারটা ধরে আছি, ডাস্টারটা ধরে আছি, তো we can feel that we are holding something, কোন একটা অবজেক্ট আমরা তো বুঝতে পারছি। তো এটার মানে হচ্ছে যে এটার একটা মাস আছে। ওকে, ফার্স্ট অফ অল দ্য ম্যাটারের ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে ওটার একটা মাস থাকবে। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে ইট হ্যাজ গট ভলিউম। ভলিউম মানেটা কি? ইট অকিউপাইজ সাম স্পেস। একটা বুক, এটা একটা স্পেস অকিউপাই করে আছে। একটা ডাস্টার, এটা একটা স্পেস অকিউপাই করে আছে। যে যতটা স্পেস অকিউপাই করে বসে আছে, একটা ওয়াটার বটল যতটা স্পেস অকিউপাই করে বসে আছে, দ্যাট ইজ ইটস ভলিউম। বোঝা গেল দুটো? তাহলে ম্যাটার কাকে বলে? ম্যাটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ গট মাস অ্যান্ড দ্যাট হ্যাজ গট ভলিউম। সেকেন্ড আসছে, ফার্স্টে সেজন্য দেখে রাখো, ম্যাটার যদি তোমাদের বলা হয় তাহলে ম্যাটারের মেইন প্রপার্টি দুটো মনে রাখবে। ইট হ্যাজ got mass it has got volume। মোটামুটি ম্যাটার সম্বন্ধে বোঝা হলো, একটু মানে সাধারণভাবে বোঝা হলো। এরপরে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কিছু টার্মস, যেমন আসছে আমাদের, আমরা কাম অ্যাক্রস করবো অ্যাটমস, মলিকিউলস, আয়ন্স, এই টার্মসগুলো। তো একটা একটা করে বুঝি। অ্যাটম কাকে বলি? অ্যাটম বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে। জানবে যে একটা ম্যাটারকে আমি ভাগ করতে পারি, উই ক্যান ডিভাইড, আমরা ব্রেক করতে পারি। তা একটা ম্যাটারকে ব্রেক করলে অনেক ছোট ছোট পার্টিকলসে ব্রেক হবে, সেই পার্টিকলসগুলোকে বলে মলিকিউলস। মলিকিউলসগুলোকে আমরা ফার্দার ডিভাইড করতে পারি, সেই মলিকিউলসগুলো ডিভাইড হয়ে যেটা আমরা পাবো সেটাকে বলে অ্যাটম। অ্যাটমটা হচ্ছে একদম স্মলেস্ট মানে ইয়ে অফ দ্য ম্যাটার। তো এটা আমরা কি করব, একটা অ্যাটমকে যদি আমি ভাগ করি, ধরো আমি এভাবে ধরো একটা স্কেচ করলাম, অ্যাটমটার স্ট্রাকচারটা কি কি নিয়ে তৈরি হয়। ভেতরে একটা পোর্শন থাকে, ওটাকে বলে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে কিছু সাব অ্যাটমিক পার্টিকলস থাকে। এই যে অ্যাটমের ভেতরে যে পার্টিকলসগুলো, এইগুলোকে বলে সাব অ্যাটমিক পার্টিকলস। তো তিনটে সাব অ্যাটমিক পার্টিকলস আমরা পড়ব। সাব অ্যাটমিক পার্টিকলসগুলোর মধ্যে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ধরো প্রোটনস, সেকেন্ড হচ্ছে নিউট্রনস, থার্ড হচ্ছে ইলেকট্রনস। এইবার এদের সম্বন্ধে আমরা একটু ডিটেলে জানবো। আমি যেটা একটা এঁকেছি, একটা অ্যাটমের, ধরো আমি একটা রাফ স্কেচ করেছি। এই যে এটা হচ্ছে ধরো একটা অ্যাটম, এই যে ভেতরে যে রাউন্ড শেপ স্ট্রাকচারটা দেখছো, এটাকে বলে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে দুটো সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, যেটা হচ্ছে পজিটিভলি চার্জড প্রোটনস আর নিউট্রাল চার্জড নিউট্রনস। নিউট্রনের নামেই আমরা বুঝতে পারছি ওরা হচ্ছে নিউট্রাল, মানে না তো পজিটিভ না তো নেগেটিভ কোনো চার্জ নিউট্রনের মধ্যে থাকে। নিউট্রন হ্যাজ গট নো চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ। প্রোটন প্লাস পজিটিভ চার্জ। আর একজন যে আছে সে হচ্ছে ইলেকট্রনস। ইলেকট্রনস গুলোর কি চার্জ হয়? নেগেটিভ চার্জ হয়। ইলেকট্রনস গুলো আবার কি করে, এই নিউক্লিয়াসের চারিদিকে নিজেদের নিজেদের শেল, এইগুলোকে বলে শেল, ঠিক আছে, এই শেলগুলো ধরে ধরে এরা
এই নিউক্লিয়াসকে সারাউন্ড করে ঘুরতে থাকে। যেমন আমরা জানি যে আমাদের আর্থ রিভলভ করে সানের চারিদিকে, বিনো তো যে আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন ইটস ফিক্সড পাথ। এই ইলেকট্রনস গুলোরও ঠিক এরকম, এরা ইলেকট্রনস গুলো এরকম এক একটা শেলে এরকম ভাবে ঘুরতে থাকে। এইবার প্রশ্ন হচ্ছে, যেটা জানতে হবে যে ইলেকট্রনস কি যে কোনো নাম্বারে ঘুরতে পারে? তা হয় না, এটারও একটা ফর্মুলা আছে যেটাকে জেনে রাখবে, 2n²। এই ফর্মুলাটা জেনে রাখবে। 2n² মানে কি? n হচ্ছে, n stands for নাম্বার অফ শেল, মানে কত নাম্বার শেলে আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শেল। এই ফার্স্ট শেলে কটা ইলেকট্রনস থাকতে পারে? ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে সেটা কিভাবে ডিপেন্ড করে? এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে। এটা যেহেতু ফার্স্ট শেল, তাই ফার্স্ট শেলে কটা ইলেকট্রন থাকবে দেখো এইভাবে জানতে পারবে। 2 ইন্টু ফার্স্ট শেল, তাই 1²। তাহলে এটার আনসার কত হবে? 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। তার মানে ফার্স্ট শেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকতে পারবে না। সেকেন্ড শেলে তাহলে কটা থাকবে? যেটা হয়ে গেল ফার্স্ট শেল। এবার সেকেন্ড শেলে তাহলে কটা থাকতে পারবে? এরকম ভাবেই বার করব। সেকেন্ড শেল, নাম্বারটা হচ্ছে শেলের সেকেন্ড, তাই জন্য 2 ইন্টু 2²। তাহলে 2 ইন্টু 2 2 যা 4। তার মানে কত দেখতে পাচ্ছি? সেকেন্ড শেলে ম্যাক্সিমাম 8 নাম্বারস অফ ইলেকট্রনস থাকতে পারে। থার্ড শেলে তাহলে কটা থাকতে পারবে? এরকম ভাবেই ফর্মুলাতে ফেলে বার করতে পারবে থার্ড শেল। এই তিনটা বোঝা গেল? মোটামুটি এত দূর আমরা বুঝলাম। এটা থেকে আমরা বুঝলাম কি, যে আমি যে আঁকলাম যে ইলেকট্রনস গুলো এই নিউক্লিয়াসের চারিদিকে এভাবে রিভলভ করে নিজেদের শেলে, কিন্তু এটা থেকে আমরা এটাও জানলাম যে পার্টিকুলার নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু থাকতে পারে। আমি যেরকম খুশি সেরকম ইলেকট্রনস কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো না। ফার্স্ট শেলে কিন্তু কখনোই আমি 3টে ইলেকট্রন দিতে পারবো না, ম্যাক্সিমাম 2টো। সেকেন্ড শেলে আমি ম্যাক্সিমাম 8টা দিতে পারবো, থার্ড শেলে ম্যাক্সিমাম এই 3টা ইলেকট্রন দিতে পারবো। এরকম ইট গোজ অন। এবারে যেটা আসছে, আবার ফিরে আসছি, প্রোটনস, নিউট্রনস আর ইলেকট্রনস এর মধ্যে আমি প্রথমে কি বললাম? প্রোটনস এর কি চার্জ হয়? পজিটিভ চার্জ, প্লাস চার্জ। ইলেকট্রনস এর কি চার্জ হয়? নেগেটিভ চার্জ। আবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা অ্যাটম এটা কিন্তু বাই নেচার নিউট্রাল হয়। অ্যাটমের নিজস্ব কোনো চার্জ হয় না। সেটা হয় কেন? কারণ অ্যাটমের মধ্যে যটা প্রোটন থাকে তটাই ইলেকট্রন থাকে, যটা প্রোটন থাকে তটাই ইলেকট্রন থাকে। যদি ধরো এটার মধ্যে সাপোজ এটার মধ্যে 3টে প্রোটন আছে, তাহলে ইলেকট্রনও একটা অ্যাটমের মধ্যে তখন 3টেই থাকবে। যদি কোনো অ্যাটমের মধ্যে সাপোজ 8টা প্রোটন আছে, তখন ইলেকট্রনও 8টাই থাকবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো সেক্ষেত্রে কি হবে? প্লাস অ্যান্ড মাইনাস চার্জ যদি ইকুয়াল হয় তাহলে কি হয়? কেটে যায়, যে 0, তার মানে কি? নিউট্রাল হয়ে যায়। তার মানে অ্যাটমের নিজস্ব কোনো চার্জ নেই। এইবার আসছে অ্যাটমের, কিছু বলছো? হ্যাঁ বলো বলো। ওর কম থাকতে পারে কিন্তু বেশি থাকতে পারবে না, ওর কম থাকতে পারে। ঠিক আছে, এবার আমি ওইগুলো তোমাদের আবার বুঝিয়ে দেবো। এটা আমি জাস্ট তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিলাম, যেটা জেনে রাখো, কেননা এটা না জানলে বুঝতে পারবে না। ভাববে তোমরা এখানে আঁকতে আঁকতে এটাকে এই ফার্স্ট শেলে তুমি 3টেও ইলেকট্রন দিয়ে দিতে পারো, না সেটা করা যাবে না। ঠিক আছে, এইবার হচ্ছে আমি যেটা বলছিলাম যে অ্যাটম হচ্ছে নিউট্রাল চার্জ, সেটা বোঝা গেছে। কিন্তু অ্যাটম কিন্তু কখনো কখনো চার্জড হয়ে যায়। কখন হয় সেটা কেমন ভাবে সম্ভব? এই যে ইলেকট্রনস গুলোকে দেখছো, এই ইলেকট্রনস গুলো রিভলভ করতে করতে কখনো কখনো বাইরের শেল থেকে আইদার কিছু ইলেকট্রন বাইরে চলে যায়, অথবা বাইরে থেকে কিছু ইলেকট্রন এখানে আসে। যখন এই ইলেকট্রনস গুলোর এই মুভমেন্ট গুলো হয়, তখন কিন্তু একটা চার্জিং জিনিসের সৃষ্টি হয়। যদি ধরো সাপোজ আমাদের একটা অ্যাটমের মধ্যে, এটা আমি একটু এবার ইরেজ করছি,
ধরো একটা আমি আঁকছি, না আরো থাকতে পারে। আচ্ছা এবারে দেখো এই ফার্স্টটাতে নিউট্রন আছে আর প্রোটন আছে, ধরো 11 প্রোটন আছে। তাহলে এখন রাইট নাও এই অ্যাটমটাতে কটা ইয়ে আছে, ইলেকট্রন কটা থাকবে? হ্যাঁ 11। আচ্ছা 11টা ইলেকট্রন থাকতে গেলে ফার্স্ট শেলে কটা দেবো আমি? দুটো, এই যে দুটো দিলাম, এর বেশি দেওয়া যাবে না। সেকেন্ড শেলে কটা দেবো? 8টা, 7 8, 8টা, 8 আর 2 হয়ে গেছে 10। থার্ড শেলে তাহলে কটা থাকবে? একটা। যদি আমি এরকম করে থার্ড শেলে ধরো 3টে দিলাম আর ওই শেলে না না, এটা এরমই হবে, আসবে এরম ভাবে। ফার্স্ট শেলে দুটো, ধরো কারো অ্যাটমিক নাম্বার 11, অ্যাটমিক নাম্বার 11 মানে তার প্রোটন নাম্বার যেটা তাকেই ডিফাইন করা হয়। অ্যাটমিক নাম্বার ডিফাইন কাকে করে? কোনো অ্যাটমে যটা প্রোটনস থাকে তাকেই অ্যাটমিক নাম্বার বলে। তো আমরা পড়লাম কি যে একটা অ্যাটমের মধ্যে যটা প্রোটন থাকে তটাই ইলেকট্রন থাকে। তাহলে আমি এখানে যখন বলছি যে 11 প্রোটনস আছে, তার মানে এখানে 11 ইলেকট্রনস আছে। তো ইলেকট্রনস গুলো এই যে কিভাবে আছে তার সজ্জাটা, অ্যারেঞ্জমেন্টটা এরকমই হবে। ফার্স্টটাতে দুটো, সেকেন্ডটাতে 8টা, তাহলে 8 আর 2 হয়ে গেল 10, এখানে হতে হবে 11, তাহলে লাস্ট শেলটাতে এখানে একটা থাকবে। এইবার হতে পারে যে ধরো এই ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল, এই ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল, তাহলে এই অ্যাটমটাতে তখন কটা ইলেকট্রন হলো? 10 ইলেকট্রন হলো, কিন্তু প্রোটন কটা পড়ে রইলো? 11। তাহলে এইটা চার্জড হয়ে গেল, তখন এই অ্যাটমটাকে বলবো চার্জ এসে গেল। কি চার্জ এসে গেল দেখি বলো? পজিটিভ চার্জ এসে গেল। তুমি বুঝতে পারছো না কেন? কেননা এটা 11 আছে, প্রোটনটা তো পজিটিভ, আর ইলেকট্রন আছে এখন 10, ইলেকট্রনটা নেগেটিভ, তাহলে পজিটিভ নাম্বারটা বেশি, তাহলে এইটা আমার পজিটিভ চার্জ হয়ে গেল। এই পজিটিভ চার্জ আয়নটাকে বলা হয়, একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ক্যাটায়ন। পজিটিভ চার্জড আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। আর নেগেটিভ চার্জড আয়নকে বলা হয় অ্যানায়ন। আচ্ছা আমি তো বুঝিয়ে দিলাম যে এটা ক্যাটায়ন হলো, বুঝতে তো পারলে যে ইলেকট্রন যখন বেরিয়ে গেল তখন প্রোটনের নাম্বার বেশি বলে এটা পজিটিভ চার্জ হয়ে গেল, তাই তখন এটা ক্যাটায়ন হলো। অ্যানায়ন কি করে হতে পারে? যখন ইলেকট্রন বেশি হবে, মানে ইলেকট্রন ধরো বাইরে থেকে ঢুকলো। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ম্যাম প্রোটন যখন বেশি হয়ে গেল? না, প্রোটন কিন্তু কোনোদিন বেশি কম হবে না, যে বেশি কম হবে সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন আইদার শেল থেকে বেরিয়ে যাবে বা ধরো বাইরে থেকে এসে ঢুকবে, ঠিক আছে? যদি ধরো এরকম কেসে এই ধরো এখানে 11ই ছিল, আমি আর একটা, এটা ধরো গেল না, টোটাল 11টা আছে, ঠিক আছে? এইবার ধরো বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে ঢুকলো, এটা ধরো একটা ইলেকট্রন বাইরে থেকে অ্যাকসেপ্টেড হলো অ্যাটমটার ভেতরে, আগে ছিল 11টা, এখন ধরো একটা ইলেকট্রন আরো অ্যাকসেপ্টেড হলো, তাহলে এখন এই অ্যাটমটাতে ইলেকট্রন নাম্বার কত হয়ে গেল? আগে ছিল কত? 11, এখন ইলেকট্রন নাম্বার হয়ে গেল 12। প্রোটন কটা রয়েছে? 11ই রয়েছে, প্রোটনের নাম্বারের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এইটা কি পার্ট, মানে কি চার্জ হলো? অ্যাটমটার তো চার্জ এলো, অ্যাটমটার কি চার্জ চলে এলো? নেগেটিভ চার্জ চলে এলো, কেননা ইলেকট্রনের নাম্বার এখন বেশি হয়ে গেছে। ইলেকট্রন কত হয়ে গেছে? আমি যে আঁকলাম, ইলেকট্রন হয়ে গেছে এখন 12 সাপোজ, আর প্রোটনস এখন কত আছে? 11, তাহলে বেশি কে আছে? ইলেকট্রনস, তার মানে নেগেটিভ চার্জটা বেশি আছে। তখন এই অ্যাটমটা নেগেটিভ চার্জ পার্টিকেল হয়ে গেল, নেগেটিভ চার্জ হয়ে গেল, তখন আমি ওটাকে কি বলবো? অ্যানায়ন বলবো, ঠিক আছে?
তাহলে একটা ছোট আইডিয়া দিয়ে দিলাম, আবার আমি একটু জিস্ট করে দিচ্ছি। আমরা প্রথমে পড়লাম ম্যাটার। ম্যাটার কাকে বলে? ম্যাটারের দুটো জিনিস থাকবে, প্রপার্টি যেটাকে বলে মাস থাকবে, ভলিউম থাকবে। ম্যাটারের পরে সেকেন্ড আমরা পড়লাম অ্যাটম। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। আর অ্যাটম যেমন এক্সাম্পল তুমি আমি দিতে পারি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই এলিমেন্টগুলোর অ্যাটমগুলো। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমার বলার ছিল, ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না। অ্যাটম সবসময় কম্বাইন্ড স্টেটে চলে যায়, দুটো অ্যাটম কম্বাইন করে মলিকিউল তৈরি করে। আর অ্যাটমের ভেতরের স্ট্রাকচার জানার জন্য আমাকে এটা জানতে হবে যে অ্যাটমকে যদি আমি ডিভাইড করি, তিনটে সাব অ্যাটমিক পার্টিকলস পাবো, যেটাকে বলা হয় প্রোটনস, নিউট্রনস, ইলেকট্রনস। এটার ভেতরেও আরেকটা জিনিস আছে, এই প্রোটনস আর নিউট্রনস গুলো একটা সার্কুলার জোনের মধ্যে ফিক্স থাকে, ওটাকে বলা হয় নিউক্লিয়াস। এই জায়গাটাকে নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনস আর প্রোটনস থাকে, আর তার চারপাশে এই ফিক্সড পাথগুলো, এগুলোকে শেল বলে, এগুলোতে ইলেকট্রনস গুলো রিভলভ করে। প্রোটনস হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রনস হচ্ছে নেগেটিভ চার্জ, নিউট্রনস হচ্ছে নিউট্রাল চার্জ। এত দূর পড়ার পরে আমরা নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে তোমাদের আছে হচ্ছে মলিকিউলস। আমার একটা ডাউট আছে কি, যে আপনি যে বললেন 2n স্কয়ার একটা হিসাব 2n স্কয়ার, 2n স্কয়ার একটা সাম করেন না, যে 2 স্কয়ার আমাদের 2 into 4 হলো, তাহলে 4 to the 8, ঠিক আছে? তারপর আমি ওরকম আপনি যে ওগুলো যে হিসাব করা হলো, তাহলে প্রোটনে তো ওর থেকে যে 11 বললেন, তাহলে ওটার থেকে তো ইলেকট্রন তো বেশি হয়ে গেল। তখন তো বললাম যখন ইলেকট্রন বেশি হয়ে যাবে, যখন ইলেকট্রন বাইরে থেকে এসে অ্যাকসেপ্টেড হবে, তখন প্রোটন কমে যাবে কম্পারেটিভলি, তখন সেটা চার্জ হয়ে যাবে, তখন সেটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, তখন সেটাকে অ্যানায়ন বলে। আমি তোমায় যেটা বললাম, তুমি যেটা জিজ্ঞেস করছো যে ম্যাম 2n স্কোয়ার, এটা হচ্ছে 2n স্কোয়ারের ফর্মুলা দিয়ে আমরা অ্যারেঞ্জ করি ফার্স্ট শেলে কটা, সেকেন্ড শেলে কটা, থার্ড শেলে কটা ইলেকট্রনস যাবে। সবার অ্যাটমিক নাম্বার এক হয় না, সব অ্যাটমের অ্যাটমিক নাম্বার এক হয় না। অ্যাটমিক নাম্বার মানে সব অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নাম্বার সবার এক হয় না। এটা আমি যেটা আঁকলাম, ধরো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, মানে প্রোটন নাম্বারও 11। কিন্তু আবার ক্লোরিন আছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হয়, 35 এরকম হয়। তাহলে তখন সেক্ষেত্রে শেলগুলোতে ইলেকট্রনসের অ্যারেঞ্জমেন্ট এই 2n স্কোয়ার করে করে ফর্মুলেট করে জানতে হবে যে কোন শেলে কটা আছে। মানে আপনি হিসাবটা দেখুন, ওগুলা এটা অ্যাটমের তাহলে অ্যাটম যতটা আছে ওখানে যতটা ইলেকট্রন আছে, তাহলে প্রোটনও ঠিক ততটাই আছে। যখন সেটা অ্যাটম হবে তখন যটা ইলেকট্রন থাকবে তটাই প্রোটন থাকে, তাহলেই সেটা অ্যাটম। আর যদি ইলেকট্রনের নাম্বার প্রোটনের থেকে বেশি বা কম হয়ে যায়, তখনই সেটা আর অ্যাটম বলবো না, তখন তাকে আমি বলবো আয়ন। কম হলে ক্যাটায়ন, কম হল ইলেকট্রন যদি কম হয় তাহলে ক্যাটায়ন, ইলেকট্রন যদি বেশি হয় তাহলে অ্যানায়ন। ইলেকট্রন যদি কম হয় তাহলে পজিটিভ চার্জ হয়ে যাবে ক্যাটায়ন, ইলেকট্রন যদি বেশি হয় তাহলে নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাহলে অ্যানায়ন। এবারে নেক্সট আসছি মলিকিউলস। মলিকিউলস কাকে বলে? আমরা জানি, দেখো, স্মলার ইউনিট অফ সাবস্ট্যান্স হুইচ হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এরা আবার যেমন আনলাইক অ্যাটমস যেমন ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করতে পারে না, সবসময় কম্বাইন করে মলিকিউল তৈরি করে। মলিকিউলস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করতে পারে। মলিকিউলের একটা খুব মানে কমন এক্সাম্পল আমি কি দিতে পারি, তোমরা সবাই জানো, কিছু মলিকিউলের এক্সাম্পল বলো দেখি। না, অক্সিজেন। আরো যদি আমি দুটো ডিফারেন্ট অ্যাটম নিয়ে বলি, তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ধরো একটা H2O, ঠিক আছে? এটার মধ্যে আমি কি দেখছি, দুটো আলাদা আলাদা এলিমেন্ট দেখতে পাচ্ছি। কার্বন হচ্ছে একটা এলিমেন্ট, অক্সিজেন হচ্ছে একটা এলিমেন্ট। এই দুটো এলিমেন্ট কম্বাইন করে কার্বন ডাই অক্সাইড একটা মলিকিউল তৈরি করেছে। কার্বন ডাই অক্সাইড মলিকিউল অফ মানে একটা গ্যাসের। H2O হচ্ছে জল, জলের মধ্যে হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, এরা দুজন কম্বাইন করে H2O মলিকিউল ফর্ম করেছে। তাহলে দুটো অ্যাটম কম্বাইন করে কি তৈরি করে? মলিকিউল। ঠিক আছে?
এক্সাম্পলস আমি দিতে পারি মলিকিউলের অক্সিজেন, শুধু একটা এলিমেন্ট দিয়ে যদি কোনো মলিকিউল তৈরি করা হয়, এখানে এলিমেন্ট কটা আছে? একটাই, অক্সিজেন, এটা হচ্ছে একটা। তেমনি কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, তেমনি H2O, এইগুলো হচ্ছে মলিকিউলস এর এক্সাম্পল। যে O2 যে আছে মানে অক্সিজেন, মানে এটার অ্যামাউন্ট থাকে তো অক্সিজেন, হ্যাঁ, এটাতে 2 অ্যাটমস অফ অক্সিজেন আছে, ঠিক আছে। যেটা H2O তে যে অক্সিজেনটা যেটা আছে মানে 1 আছে। হ্যাঁ, অক্সিজেন অ্যাটম আছে 1, এখানে হাইড্রোজেন আছে 2 অ্যাটমস অফ হাইড্রোজেন। হ্যাঁ, ডিফারেন্ট, যে যার যেরকম রেশিওতে থাকবে। H2O তে 2 অ্যাটমস অফ হাইড্রোজেন থাকে, 1 অ্যাটম অফ অক্সিজেন থাকে। এইভাবে যদি কম্বাইন করে তখনই জল তৈরি হয়, এর থেকে এদিক ওদিক হলে কিন্তু জল তৈরি হবে না। জলের মধ্যে H2O টা থাকে, H2O দিয়েই জল তৈরি হয়। এই হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো অ্যাটম 2:1 এই রেশিওতে কম্বাইন হয়ে H2O ফর্ম করে। বোঝা গেছে? আচ্ছা, মলিকিউলস আয়ন্স বুঝিয়েছি, এইবারে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পার্টিকলস অফ ম্যাটার। দেখো, দ্য পার্টিকলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল। পার্টিকলস মানে এখানে মেইনলি মলিকিউলস গুলোকে বলছে। তো এখান থেকেই আমরা পড়বো যে ম্যাটারের 3টে স্টেট থাকে, সলিড, লিকুইড আর গ্যাস। আমরা তো জানি সলিডের হচ্ছে ম্যাটার, এই সলিড ম্যাটারের মধ্যে মলিকিউলস গুলো বা পার্টিকলস গুলো কিভাবে থাকে, এখানে যে পার্টিকলস বলছে মানে মলিকিউলস গুলোকে বোঝাচ্ছে। সলিডের মধ্যে মলিকিউলস গুলো থাকে ভীষণ ক্লোজলি প্যাকড, টাইটলি প্যাকড, যাই বলতে পারো। আচ্ছা, এই যে এত ক্লোজলি প্যাকড, সেটা কি করে আছে? সলিডের ক্ষেত্রে এই মলিকিউলস গুলোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। সেই ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো এই পার্টিকলস গুলোর মধ্যে সব থেকে কম হয় না বেশি হয়? সব থেকে বেশি হয়। যদি দুটো পার্টিকলস এর মধ্যে অ্যাট্রাকশন ভীষণ বেশি হয় তখন কি হবে? পার্টিকলস গুলো একদম মানে কাছাকাছি লেগে বসে থাকবে রিজিডলি, তারা দূরে চলে যেতে পারবে না। কেন? তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সব থেকে বেশি। আর এই ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয় বলে কি হয়, কনসিকুয়েন্টলি এই স্পেসটা এদের মধ্যে কি হয়, সব থেকে কম হবে। যদি কোনো জিনিস খুব কাছাকাছি চলে আসে তাহলে এদের মধ্যে স্পেস কি সব থেকে কম হবে। তার মানে সলিডের ক্ষেত্রে আমরা কি জানবো, যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে বলা হয় মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, টার্মটাকে বলে মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে সব থেকে বেশি, আর মলিকিউলার স্পেসটা হচ্ছে সব থেকে কম। এমনি লিকুইডের ক্ষেত্রে কি হবে বলো? লিকুইডের পার্টিকলস গুলো কিরকম থাকে, একটু বেশি দূরে দূরে থাকে কম্পেয়ার টু সলিড, একটু বেশি গ্যাপিং এ থাকে, ঠিক আছে। তো তার মানে এদের মধ্যেও যে মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে সেটা কি সলিডের থেকে একটু কম। আর মলিকিউলার এই যে স্পেসটা, ইন্টারমলিকিউলার স্পেস যেটাকে বলে, সেটা হচ্ছে সলিডের থেকে একটু বেশি। সলিডে যেমন ইন্টারমলিকিউলার স্পেস থাকেই না, একদম নেগলিজেবল, কিন্তু লিকুইডের ক্ষেত্রে একটু বেশি। আচ্ছা, গ্যাসেসের ক্ষেত্রে কি হয়? গ্যাসেসের ক্ষেত্রে পার্টিকলস গুলোর একদম দেখো এরকম দূরে দূরে, এই দূরে দূরে থাকে কেন? এদের দূরে দূরে থাকার কারণটা কি? কারণ এদের মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সব থেকে কম। যত অ্যাট্রাকশন কম তত দূরে দূরে থাকবে, আর যত দূরে দূরে থাকবে তত স্পেস মাঝখানে বেশি থাকবে। তাহলে ইন্টারমলিকিউলার স্পেসটা দেখো গ্যাসের সব থেকে বেশি হয়। এটা হচ্ছে মেজর, যেটা সলিড লিকুইড গ্যাসের যেটা মেজর প্রপার্টিজ মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট বলে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এর উপর বেস করে সলিডের কিছু প্রপার্টিজ, লিকুইডের প্রপার্টিজ, গ্যাসের প্রপার্টিজ। যেমন ফার্স্ট হয় সলিড হচ্ছে রিজিড। সলিডকে তো খুব সহজে তুমি বেঁকিয়ে চুরিয়ে দিতে পারো না, একটা রিজিড সাবস্টেন্স, যাই নাও, এটা বলো এটা বলো। কেন এরকম হয়? যেহেতু এরা খুব রিজিডলি টাইটলি ফিক্সড প্যাক থাকে। নেক্সট একটা ক্যারেক্টার হচ্ছে সলিডের নিজস্ব ফিক্সড শেপ আছে, নিজস্ব ভলিউম, একটা ফিক্সড ভলিউম আছে। ফিক্সড শেপ বলতে কি বোঝায়? আমি সলিডকে
যেখানেই রাখি না কেন সলিডের শেপটা ওরকমই থাকবে। ধরো এই ডাস্টারটা আমি যদি এখানে রাখি, এটাও এরকমই শেপের থাকবে। আমি যদি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ডাস্টারটাকে রেখে দিই, ডাস্টারের শেপের তো কোনো চেঞ্জ হবে না। তাহলে সলিড হ্যাজ গট ফিক্সড শেপ। আচ্ছা, ভলিউম বলো। ভলিউম যতটা জায়গা জুড়ে, এই ধরো এখানে এতটা জায়গা জুড়ে আছে, তো কোনো অন্য জায়গায় রাখলেও ঠিক অতটা জায়গা জুড়েই থাকবে। তো এই ভলিউমেরও তার মানে সলিডের চেঞ্জ হয় না। তাহলে সলিডের ফিক্সড ভলিউম। বলছে মলিকিউলের তোমার সলিডের মলিকিউলস অনেক রিজিডলি মানে প্যাক হওয়ার জন্য কি জিনিসটা সলিড থাকে? হ্যাঁ, এত রিজিড থাকে, এত টাইট থাকে, এরকম অ্যারেঞ্জমেন্টটা বলে। আর সলিডের ফিক্সড শেপ থাকে, ফিক্সড ভলিউম থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে লিকুইডের ক্ষেত্রে তাহলে আমি কি দেখব? লিকুইডের কি একটা ফিক্সড শেপ থাকবে? না, কারণ লিকুইডকে আমি যেরকম কন্টেনারে রাখবো সেই কন্টেনারের শেপ ও, বলো। লিকুইডের তো ফিক্স শেপ নেই, কিন্তু ফিক্স ভলিউম আছে। হ্যাঁ, বলছি, আসছি। হ্যাঁ, একদম তাই। লিকুইডের ফিক্সড শেপ নেই। শেপ নেই মানে বুঝবো কি করে? মানে আমি ধরো গ্লাসের মধ্যে এক গ্লাস জল আমি নিয়েছি, এক গ্লাস জলটাকে আমি দেখছি, ওই এক গ্লাস জলটাকেই ওই তুমি ঠিক একটা ধরো কোনো বোলে ঢেলে দাও, তাহলে ওইটা কি ওই বোলের শেপটা নিয়ে নেবে। ওই অ্যামাউন্ট অফ বোলের জলটাই তুমি যদি একটা ছোট কোনো টাম্বলারে ঢেলে দাও, তাহলে ওই টাম্বলারের শেপটা নিয়ে নিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে লিকুইডের নিজস্ব শেপ নেই, যে কন্টেনারে যাচ্ছে সেই কন্টেনারের শেপ নিচ্ছে, বোঝা গেল? কিন্তু ভলিউম ধরো যতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ছিল, ধরো 1 লিটার বটল তুমি কিনেছো, 1 লিটার বটলের জলটাকে তুমি আবার ট্রান্সফার করলে একটা বড় ধরো বোলের মধ্যে, তুমি কি দেখলে? ওটা কি বেড়ে গেল? ওটা কিন্তু 1 লিটারই থাকলো। তুমি যেখানেই ওইটাকে ট্রান্সফার করো, তুমি যদি না জল অ্যাড করো বা জল যদি বের না করে দাও, তাহলে কিন্তু ভলিউমটা ফিক্স থাকবে। 1 লিটার জল 1 লিটারই থাকবে। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারলাম? লিকুইডের has got no fixed shape but volume কিন্তু fixed। গ্যাসেস এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, Gas do not have any fixed shape and fixed volume. ভেরি গুড। গ্যাসেস ডু নট হ্যাভ এনি ফিক্সড শেপ, মানে গ্যাসেসকে তুমি যেখানেই ট্রান্সফার করো ওইখানেরই জায়গা জুড়ে নেবে, তুমি ওখানে কোনো কন্ট্রোল করতে পারবে না। আর গ্যাসেসের কোনো ফিক্সড ভলিউমও নেই। কত 1 লিটার 2 লিটার কোনো গ্যাস তুমি মানে আটকে রাখতে পারবে না। কেন? কেননা এদের মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্টটা, মলিকিউলার অ্যারেঞ্জমেন্টটা লাইক দিস। তাহলে হ্যাজ গট no fixed shape, no fixed volume। ঠিক আছে? গ্যাস যে আছে, গ্যাসের যে যে তুমি বললে না যে সলিডে যেরকম যে স্পেসটা থাকে, যে দুটো মলিকিউল দুটো নেগলিজিবল, লিকুইড আবার একটু মিডিল একটু বেশি। আর এখানে কি মানে আপনি যখন ওটার থেকেও অনেক বেশি থাকে? মানে ওরকমই দেখবে, দেখা যায় একটু গ্যাপিংটা বেশি এদের তুলনা, এদের থেকে কম্পারেটিভলি গ্যাপিংটা অনেকটা বেশি মলিকিউলস গুলোর মধ্যে। এর জন্যই আরেকটা হচ্ছে এরা দে ডু নট ফ্লো। সলিড তো ফ্লো করে যাবে না, তুমি যদি সলিড রেখে দাও এখানে থাকবে। লিকুইড যদি তুমি ঢেলে দাও এখানে, দে ক্যান ফ্লো। আর গ্যাসেস অলসো ফ্লো। সেই জন্য কাদের বলা হয়? সলিডকে কিন্তু বলা হয় না লিকুইড, আর গ্যাসকে কি বলা হয়? ফ্লুইড, because they can flow, so that is why they are known as fluid। কিছু প্রপার্টিজ আছে যেগুলো হচ্ছে মেইন আমাদের ভীষণ ভালো করে জানতে হবে, যেটা আমি বলেছি। দেখো পেজ নাম্বার 9-এ ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এইটা তুমি পুরো মানে যদি পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাও, এটা একটা সামারি করে নেওয়া। ইন্টারমলিকিউলার
ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে সব থেকে বেশি, দেখো ভেরি স্ট্রং। লিকুইডস এর ক্ষেত্রে কম্পারেটিভলি সলিডের থেকে কম। গ্যাসেস এর ক্ষেত্রে নেগলিজিবলি স্মল, ভীষণই কম। ইন্টারমলিকিউলার ডিস্টেন্স মানে ইন্টারমলিকিউলার স্পেস ভেরি স্মল, আমি বলেছি, বুঝিয়ে দিয়েছি। শেপ, ভলিউম, কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি মানে আমি কম্প্রেস করতে পারবো কিনা, একটা ডাস্টারকে আমি ধরো চাপতে পারবো না, কিন্তু ধরো লিকুইডকে আমি অল্প চাপতে পারবো। দুধের প্যাকেট নিয়ে তুমি হাত দিয়ে করো, দেখো প্রেস করতে পারবে। আর গ্যাসকে অনেকটাই, যে থামস আপের ইয়েগুলোতে গ্যাস ভরে দেয় না, যখন এটা হলো লিকটা কত জোরে ইয়ে বেরিয়ে আসে, তার মানে কি গ্যাসটা চিপে ভরা যায়। তার মানে গ্যাসেসকে সব থেকে বেশি কম্প্রেস করা যায়, লিকুইডকে হালকা খুব কম করা যায়, বাট সলিডকে করা যায় না। হুম কলিংসের মধ্যে তো কার্বন ডাই অক্সাইড ভরে থাকে, হুম শেক করলে ওটা যে ঝাঁকটা বেরিয়ে আসে। আচ্ছা, মোশন বলতে কি বোঝাচ্ছে এখানে? মোশন মানে মলিকিউলস গুলোর মুভমেন্ট। সলিডের মলিকিউলস গুলোর মুভমেন্ট কি হবে? একেবারেই না, দেখো রিজিডলি বসে থাকে, ঠিক আছে। লিকুইডস গুলোর মোশন কম্পারেটিভলি বেশি, তাই ওরা ফ্লো করে। আর গ্যাসেস এর ভীষণ র্যান্ডম জিগজ্যাগ মুভমেন্ট হয়, সেই জন্য গ্যাসেস যে ওই এক ঘরে তোমার কোনো ভালো গন্ধ, কোনো ভালো ধূপকাঠি জ্বালালে নেক্সট ঘরেও এসে পড়ে, মানে গ্যাসটা পুরো ছড়িয়ে যায়। ইফেক্ট অফ হিট, এক্সপ্যান্ড আ লিটল অন হিটিং। সলিডের সবার এক্সপ্যানশন হয়, মানে সবাই ভলিউমে একটু বাড়ে, কিন্তু সলিডের ক্ষেত্রে এক্সপ্যানশনটা খুব কম হয়। লিকুইডের ক্ষেত্রে সলিডের থেকে একটু বেশি হয়, আর গ্যাসেসের ক্ষেত্রে ভেরি ইজিলি এক্সপ্যানশন হয়। গ্যাস সব থেকে তাড়াতাড়ি ভলিউমটাতে এক্সপ্যান্ড হয়, ঠিক আছে। এইটুকুই আমি আজকে করালাম। নেক্সট ডে আমরা এর ওপরে যে ডিটেলে পড়ার সেটা আমরা পড়ব। ওকে।